আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024, তোমরা অত্যন্ত এই পরীক্ষাটা নিয়ে চিন্তিত ছিলে। নতুন পরিবেশ, নতুন ক্যারিকুলাম, নতুন বই, পরীক্ষাটা কেমন হবে, প্রশ্নপত্র কেমন হবে, কি পরিবেশে হবে, এসব নিয়ে তোমাদের মনে একটা ভয় সঞ্চার ছিল। তো যাই হোক, ইতিমধ্যেই তোমরা দুটো কিন্তু পরীক্ষা দিয়েই বুঝেছো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো কেমন হচ্ছে এবং কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নপত্রগুলো হচ্ছে, পরীক্ষার পরিবেশ কেমন হচ্ছে ইত্যাদি সব কিছু সম্পর্কে তোমরা সচেতন হয়েছ। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর সামনে 10 তারিখ গণিত পরীক্ষা। গণিত বিষয়টা সবারই কাছেই কিন্তু একটি জটিল বিষয়, অতএব তোমাদের মনে একটু স্বাভাবিক ভয় থাকা স্বাভাবিক যে এই গণিত পরীক্ষাটার প্রশ্নপত্র কেমন হবে, কোত্থেকে কিভাবে প্রশ্নপত্রগুলো হবে। তো এই মুহূর্তে যদি তোমরা কিছুটা হলেও কোনো প্রশ্নপত্রের একটি হিন্টস পাও, তাহলে তোমাদের জন্য তোমাদের এই 10 তারিখের গণিত পরীক্ষাটা অত্যন্ত অসাধারণ হবে, তাই না? তো দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মডেল কোশ্চিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চিনটি, ঠিক আছে? খুব যত্ন সহকারে আজকে রাত্রে সব কিছু তন্ন তন্ন করে এই কোশ্চিনের সব কিছু পড়বা, ওকে? আর আজকের ভিডিওর পরিশেষে তোমাদের একটা দারুণ খবর দিব। হ্যাঁ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবা, ওকে? তো চলো আমরা আজকের আলোচনার মূল পর্বে আমরা চলে যাই। দেখো এখানে দেখো যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024 শ্রেণীর ষষ্ঠ বিষয় গণিত, তারিখটা হচ্ছে কি 10/7/2024, আর তোমাদের সময়টা থাকছে কি 5 ঘন্টা, ওকে? আমি আবারও বলছি, এটি একটি কিন্তু মডেল কোশ্চিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চিন। কিন্তু তোমার এই কোশ্চিনটি যদি ফলো করতে পারো তাহলে তোমার পরীক্ষা কিন্তু সেই রকমই হবে, ওকে? তো এখানে দেখো যে সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন লিখেছি তোমার চতুর্থ অধ্যায় থেকে, কিন্তু আজকে আমি আলোচনা করছি যে পৃষ্ঠা 57 থেকে 102 পর্যন্ত, ওকে? তাহলে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তোমার 57 থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, সেই সমস্ত প্রশ্নগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বাছাই করে তোমাদের জন্য সিলেক্ট করেছি, ওকে? দেখো এখানে 1 নম্বর প্রশ্নটি কি, দেখো যে 3/4 এর 3টি সমতুল ভগ্নাংশ লিখো, ওকে? তাহলে এখন সমতুল ভগ্নাংশ এমনভাবে লিখবো যেন কাটাকাটি করে এই 3/4ই হয়। অর্থাৎ এখন যদি আমরা এই 3/4কে 1 দ্বারা গুণ করি, অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা যদি গুণ করি, 1 দ্বারা গুণ করলে কিন্তু ঘুরে 3/4 হবে। তাহলে 1 বাদ দিয়ে আমরা গুণ করব, অর্থাৎ 3 × 2 আর 4 × 2, তাহলে 3 × 2 = 6, 4 × 2 = 8। যদি আমরা এই সংখ্যাটাকে কাটাকাটি করি, ঘুরে কিন্তু আবার 3/4 হবে, অর্থাৎ 6/8 এই একটি ভগ্নাংশ 3/4-এর সমান। এটি কি বলছি আমরা? সমতুল ভগ্নাংশ। আবার দেখো তাহলে এখানে আমরা 3/4, তাহলে এখন আমরা করলাম কি 2 দ্বারা গুণ করলাম, এবার আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 3 × 3 4, 4 × 3, লব হরকে কিন্তু 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 3 × 3 = 9, আর হল 3 × 4 = 12, ওকে? এখন যদি আমরা এই 9 এবং 12কে কাটাকাটি করি, কিন্তু পূর্বের রাশিটাই চলে আসবে 3/4, এটিকে বলছি আমরা সমতুল ভগ্নাংশ, ওকে? আবার আরেকটি দেখো, একটি হলো দুটি, কিন্তু কয়টি করতে বলেছে? 3টি। তাহলে ভগ্নাংশটি কি তোমার 3/4। তাহলে এখন আমরা করলাম কি 2 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলাম, এবার 4 দ্বারা গুণ করব, ওকে? 4 দ্বারা লব এবং হরকে উভয় কি আমরা গুণ করবো, তাহলে 3 × 4 = 12, ওকে? 3 × 4 = 12 আর 4 × 4 হলো কত? 16। তাহলে এখন আমরা 3/4 এর 3টি সমতুল ভগ্নাংশ, একটি হচ্ছে কি 6/8 অ্যান্সারটা, ওকে? 9/12, 9/12, আর হচ্ছে কি 12/16। আজকে রাত্রে কিন্তু খুব ভালোভাবে এই অঙ্কগুলো অনুশীলন করবা, ঠিক আছে? তাহলে অনেকাংশে তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে, ঠিক আছে? ওকে, দেখো আবার পরেরটি দেখো। তাহলে 1 নম্বর হলো 2 নম্বর যে গ্রিডটিতে কত অংশ রং করা হয়েছে, এটা তো খুব সহজেই পারবা নাকি? দেখো এখানে কয়টা অংশ রয়েছে, 1 2 3 4 5। তাহলে এই 5টি অংশের মধ্যে কয়টি অংশ রং করা হয়েছে, যে লাল দিয়ে আমি তোমাদের বোঝানোর জন্য সুবিধা করে দিয়েছি, অর্থাৎ 2টি। তাহলে আমরা লিখতে পারি এখান করে 5 ভাগের 2 ভাগ রং করা হয়েছে, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ, বুঝতে পারলে? ওকে, তাহলে এবার দেখো 3 নম্বর প্রশ্নটি, দেখো 3 নম্বর প্রশ্নটি রয়েছে তোমার যে এখানে দেখো 2/5
খালি ঘর 3/5 গাণিতিক চিহ্ন বসাও। অর্থাৎ আমরা এখানে যে 2/5, অর্থাৎ এভাবে যদি তোমাকে বলি তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা যে 5 ভাগের 2 ভাগ আর 5 ভাগের 3 ভাগ, তাহলে কোন ভাগটি বড়? 5 ভাগের 3 ভাগ এটি বড় না 5 ভাগের 2 ভাগ বড়? তাহলে এটা একটা গাণিতিক তোমাকে চিহ্ন বসাতে হবে, অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেন বসাতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারি যে এখানে যে হর দুটা রয়েছে, হর দুটা কিন্তু সমান, আর উপরে যে লব রয়েছে, লব কিন্তু বড় হচ্ছে 3, সেহেতু এই চিহ্নটা বসবে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে 3/5 2/5-এর চাইতে বড়। ওকে, তাহলে উত্তরটা হবে কি এই যে এই চিহ্নটা হবে। ওকে, বুঝতে পারলে? পরেরটা চলো, 4 নম্বর অঙ্কটি দেখো। এখানে যে এখানে কিছু ভগ্নাংশ আমি লিখেছি, খুব ভালো করে কিন্তু আজকের এই প্রশ্নটা করবা, ঠিক আছে? খুব সুন্দর করে অনুশীলন করবা। ওকে, তাহলে এখন আমরা এই 5 নম্বর, 3 নম্বর হলো, এবার কিন্তু 5 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। ওকে, 4 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে লক্ষ্য করো যে 3/2 আর 5/7, 9/8 এবং এখানে রয়েছে একটি ভগ্নাংশ 7/5। অর্থাৎ কি করতে বলছে ভালো করে লক্ষ্য করো যে প্রকৃত ভগ্নাংশ কোনটি। তাহলে এখন তোমাকে বুঝতে হবে যে প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝি, যে ভগ্নাংশের লবটি হচ্ছে ছোট হর বড়, সেটাকেই তো বলি আমরা প্রকৃত ভগ্নাংশ, নাকি? তাহলে এখন খুঁজো তুমি, তাহলে এই ভগ্নাংশটার মধ্যে যে সবচাইতে যে লব ছোট এবং হর বড় কোনটা, এখানে খুঁজো। এখানে করে হচ্ছে কি 7 লব, এটি কিন্তু এই লব হয়ে যাচ্ছে বড়, হতে হবে কি লব ছোট হর বড়, ঠিক আছে? তাহলে এখানে দেখো 9 আর নিচে 8, এখানে কিন্তু লব বড়। এখানে দেখো 5/7, লব হচ্ছে ছোট হর হচ্ছে বড়। এখানে দেখো এখানে, তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, এই ভগ্নাংশটাকে আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, তাহলে কি 5/7, এই যে দেখো এখানকার আমরা টিক দিয়ে দিয়েছি 5/7। ওকে, আশা করি বুঝতে পারলে। তাহলে পরেরটি দেখো, 5 নাম্বারটি দেখো। 5 নাম্বারটি কি, যে এখানে 2 পূর্ণ 2/5-কে, অর্থাৎ 2/5-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? ওকে, তাহলে অঙ্কটা আমরা এখানে করবো কি, যে 2, অর্থাৎ এখানে যদি আমরা যে 2 5 দুগুণে 10, এখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে, এটা সংশোধন করে নেওয়া। 5 বাংলাতে লেখা হতো কিন্তু ইংলিশে হয়ে গেছে, অর্থাৎ 5 দুগুণে 10। ওকে, তার সাথে উপরে এটা যোগ করতে হয় যে 2, আর নিচের হর কিন্তু ঠিকই থাকবে, নিচের হরটা ঠিক থাকবে 5। ওকে, তাহলে উপরে যোগ করলে তার মানে কি 10 আর 2 হলো কত, 12 আর নিচে হলো কত, 5। ওকে, তারপরে এখন দেখা হলো যে 2 পূর্ণ 2/5-এর সাধারণ ভগ্নাংশ হবে কি 12/5। বুঝতে পারলে? চলো পরেরটি দেখি। এখন এই 5 নাম্বার হলো, এবার 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারে বলছে তোমার এখানে কিছু ভগ্নাংশ লেখা রয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। ভগ্নাংশগুলো লেখা রয়েছে কি, যে এখানে দেখো 3/7, 4/7, 2/7 গাণিতিক চিহ্ন ব্যবহার করে অর্ধক্রম অনুসারে সাজাও। ওকে, তাহলে আমি তোমাকে এখানে মার্কিং করে দিই। তাহলে 6 নম্বর প্রশ্নটি ভালো করে লক্ষ্য করে দেখো, 3/7, 4/7 আর 2/7। তাহলে এখানে বলছে কি গাণিতিক চিহ্ন ব্যবহার করে অধক্রম অনুসারে সাজাও। অর্থাৎ অধক্রম বলতে কি, যে বড় থেকে ছোট এই আমরা সাজাবো, সেটিকে বলি অধক্রম। তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচাইতে বড় ভগ্নাংশ কোনটা লক্ষ্য করো, নিচের হরগুলো কিন্তু সবই সমান। ওকে, তাহলে উপরে লবগুলো কত দেখো, 3 4, এখানে 2, তাহলে যে লবটি বড় সেটি হবে বড়। অর্থাৎ এখানকার আমরা লিখতে পারি যে 4/7। ওকে, তাহলে 4/7 চিহ্ন বসাবো আমরা গ্রেটার দেন। তারপরে ভগ্নাংশ কোনটা 4/7-এর চাইতে ছোট হচ্ছে কোনটা, এই যে 3/7। ওকে, 3/7, তারপরে কোনটা চিহ্ন বসিয়ে দাও, অর্থাৎ 2/7। এই আমরা অধক্রম অনুসারে সাজিয়ে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পারলে। এখন দেখো এখানকার আরেকটি আছে 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটি কি বলছে, যে 5/7 আর 3/4-কে সমহারে প্রকাশ করো। এটি তোমাকে করে দেখাতে হবে। অর্থাৎ এখানে দেখো যে এখানে আমরা লিখতে পারি যে এই 4 আর 7 এর লসাগু। তাহলে কি 4-কে 4 দ্বারা ভাগ যায়, 7-কে যায় না, যার জন্য কী করতে হবে, গুণ করে নিতে হবে। ওকে, তাহলে গুণ করলে হবে কি, যে এটা আমরা গুণ করে ফেলি। ওকে, এখন যদি আমরা গুণ করি, দেখো এখানে ভালো করে যে
4 এবং 7 অর্থাৎ 4 গুণিত 7 গুণ করলে 4 সাথে 28। ওকে, এখন আমরা করব কি, যেহেতু এখানে যে সমহর করতে বলা হয়েছে যার জন্য 28 ভাগ দিব এই ভগ্নাংশের হর কত 7 দ্বারা। ওকে, তাহলে 28কে 7 দ্বারা ভাগ করলে পাই 4। এখন ভগ্নাংশটা লিখতে হবে যে 5/7 ভাগ করে যেটা পেলাম অর্থাৎ 4 পেয়েছি, 4 দ্বারা উপরে গুণ করব নিচেও গুণ করব, তাহলে 4 5 20 আর নিচে হলে 4 7 28। আরেকটি করতে হবে, আরেকটি ভগ্নাংশ রয়েছে, আরেকটি করতে হবে অর্থাৎ 28 ভাগ এই ভগ্নাংশের হর কত 4, ভাগ্যের কত পেলাম 7। ওকে, ভগ্নাংশটি কত, এখন আমরা কত আছে 3/4 ভাগ করে কত পেয়েছি 7, উপর নিচে গুণ করে দিতে হবে। তাহলে 3 7 21, 4 7 28। এই যে দেখো দুটি হর কিন্তু সমান হয়ে গেছে, সমহর হয়ে গেছে। তাহলে সমহর করতে গেলে দুটি ভগ্নাংশ কি, একটি আমরা পেলাম কত 20/28। ওকে, আরেকটি কত পেয়েছি 21/28। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে? চলো পরেরটি করবো কি, যে 1/4 5টি গুণনীয়ক লিখো। 1/4 কয়টি, 5টি গুণনীয়ক। অর্থাৎ এখন 1/4 যখন আমরা 5টি গুণনীয়ক লিখব তখন নিয়ম হচ্ছে কি, তাহলে 1/4 গুণনীয়ক অর্থাৎ 1/4কে 1 দ্বারা যদি হরগুলোকে গুণ করতে হবে 1 2 3 4 5 পর্যন্ত কিন্তু হরগুলোকে ক্রমান্বয়ে গুণ করতে হবে। তাহলে এখন যদি আমরা 4কে 1 দ্বারা গুণ করি 4, তাহলে 1/4 একটি গুণনীয়ক হলো কি 1/4। আবার আরেকটি কি এখন যদি 4কে আমরা 2 দ্বারা গুণ করি 4 2 8। ওকে, আবার 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 1/3 4 12। তাহলে কয়টি হলো 3টি, আরও 2টি, তাহলে 1 কত, তাহলে 4কে যদি আমরা 5 দ্বারা গুণ করি অর্থাৎ 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি এবার 4 দ্বারা গুণ করি 4 4 16। ওকে, তাহলে আরেকটি আবার 4কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 4 5 20, 1/20। বুঝতে পারলে? খুব সহজ। অর্থাৎ হরগুলাকেও গুণ করতে হবে 1 2 3 4 5 এভাবে, তাহলে পরে কিন্তু আমরা এই গুণনীয়কটি পেয়ে যাব। সবসময় হরগুলাকে গুণ করতে হবে। ওকে, তারপরেরটি আমরা কি করবো, এখন দেখো যে 1/5 5টি গুণিতক লিখো। অনুরূপভাবে গুণিতক হলে কি করতে হবে, তাহলে কি করবো আমরা এবার, যে 1/4 5টি গুণিতক লিখো। বিষয়টা তোমাকে আগে নিয়মটা বুঝতে হবে। এখন আমরা গুণিতক যখন বের করব অর্থাৎ এবার লবকে কিন্তু ক্রমান্বয়ে 1 2 3 4 দ্বারা গুণ করব। আর যখন আমরা গুণনীয়ক বের করলাম তখন হরগুলাকে ক্রমান্বয়ে 1 2 3 4 দ্বারা গুণ করলাম। বিষয়টা বুঝতে পেরেছি আশা করি। তাহলে এখন যদি আমরা 1/4 অর্থাৎ এখানে 1 দ্বারা যদি এটির লব হলো কত 1, তাহলে একে যদি গুণ করি তাহলে 1/4। আবার দেখো 1 গুণিত 2, তাহলে এই 2 আর এখানে 2কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1/2। আবার কিন্তু ভগ্নাংশটি কি 1/4। তাহলে এবার আমরা করব কি 3 দ্বারা গুণ করব সমান, তাহলে 3 একে 3, 3/4। ওকে, তাহলে কয়টি হলো, তাহলে এখানে 1 2 3 কয়টি করতে বলেছে 5টি, আরও 2টি। এবার কিন্তু 1 গুণ করলাম 3 দ্বারা, এবার কিন্তু 4 দ্বারা হবে অর্থাৎ 1/4। এখানে দেখো 4 4 কাটা গেল, থাকলো কত 1, তাহলে 4টি হলো। আরেকটি করো। ওকে, তাহলে এখানে আরেকটি করবো অর্থাৎ 1/4 গুণিত কত 5 সমান হলো কি 5/4। তাহলে এখানে একটি, এখানে একটি, 2টি, 3টি, এই একটি 4টি, এই একটি 5টি। তাহলে এখন আমরা লিখতে পারি কি, যে পেলাম কত 1/4। ওকে, তারপরে 1/2, 1/2, আর এখানে থাকলো কি 3/4, 3/4। ওকে, তারপরে কি 1, লাস্টে একটা কত 5, 5/4। বুঝতে পারলে? ওকে, তাহলে এখন আমরা এই 8 নাম্বারটা করলাম, 7 নাম্বার করলাম, 8 নাম্বার করলাম, 9 নাম্বার করলাম, এবার কি 10 নাম্বার। 10 নাম্বার প্রশ্নটি দেখো। 10 নম্বর প্রশ্নটি কি বলছে, একটি মিশ্র ভগ্নাংশ লিখো। খুব সহজ ব্যাপার, সবাই পারবা। মিশ্র বলতে কি, যে কোনো একটি পূর্ণ সংখ্যা নিব, উপরে একটি প্রকৃত ভগ্নাংশের
লব দিব অর্থাৎ 3 আর নিচে দিব কি 4, এই একটি আমাদের মিশ্র ভগ্নাংশ। অনুরূপভাবে আরও লিখতে পারি 3, উপরে নিতে পারি 4 আর নিতে নিতে পারি 5। ওকে, অনুরূপভাবে আরও তোমরা নিতে পারো এখানে। এটা হলো আমাদের একটি মিশ্র ভগ্নাংশ। ওকে, এবার দেখো আমরা কিন্তু 10টি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, অতএব খুব সুন্দর করে বাড়িতে আজকে রাত্রে বসে বসে এগুলোকে কী করবে, প্র্যাকটিস করবে। চলো রচনামূলক প্রশ্নগুলো দেখি। ওকে, দেখো এই রচনামূলক প্রশ্ন তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা কতটুকু গুরুত্বপূর্ণ দেখো। আমি এটাকে তোমাকে 3টে স্টার করে দিলাম যে পরীক্ষাতে আসার মতন এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু তোমার পরীক্ষাতে বেশিরভাগই আসছে। ওকে, দেখো রচনামূলক প্রশ্নটা পড়ো যে তোমার বিদ্যালয়টি পরিদর্শন করবেন কোনো কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার স্কুলটি পরিদর্শন করতে আসবেন। তো বিদ্যালয়ের একটি কক্ষ খুবই খারাপ। হ্যাঁ, দেখো উদ্দীপকটা কীভাবে আমি সাজিয়েছি, সেটা মেরামত করার খুবই প্রয়োজন। ঠিক আছে, এটি উদ্দীপক। তাহলে এখন তোমাকে করতে হবে কি, জোড়াই কাজ হিসাবে 1, তুমি ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্বাচন করে ক্ষেত্রফল নির্ণয় করো। বিষয়টা বুঝতে পেরেছো, মাথায় এসেছে যে তোমার এই ঘরটি তুমি নিজেই জোড়ায় তুমি করবে কি, সে ঘরটি তোমার বন্ধুকে সাথে নিয়ে তাকে বলবে কি যে সে একটি মানে পরিমাপ, একটি মানে দৈর্ঘ্য ধরুক আর তুমি একটি প্রস্থ ধরবে। তোমরা নিজেরাই অঙ্ক তৈরি করবে এবং নিজেরাই অঙ্ককে করবে কি যে তৈরি করবে। ঠিক আছে, এখানে দেখো কিভাবে করবে, আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়েছি মাত্র। দেখো এখানে যে তুমি ঘরটির দৈর্ঘ্য অর্থাৎ তুমি মনে করো যে তুমি ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্বাচন করে ক্ষেত্রফল নির্ণয় করবে, এটি আমাদের কাজ। ঠিক আছে, এই রচনামূলক প্রশ্ন থেকে জোড়াই কাজ যে তুমি ঘরটির প্রস্থ নির্বাচন করবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ নির্বাচন করবে, তারপরে করবে কি ক্ষেত্রফল নির্ণয় করবে। ওকে, তাহলে এখন দেখো যে মনে করি যে তুমি তোমার বন্ধুর সাথে গেছো, তোমার বন্ধু যে ধরলো কি যে মনে করো তোমার বন্ধু ধরলো ঘরটির দৈর্ঘ্য হলো 12 মিটার। ঠিক আছে, খুব মজা আছে এই অঙ্কটিতে, তার পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তাহলে তোমার বন্ধু ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করলো 12 মিটার। এখন তুমি নির্বাচন করলে যে ঘরটির প্রস্থ হলো 8 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে যেখানে দৈর্ঘ্য বড় হয় এবং প্রস্থ ছোট হয় সেটি তো আয়তকার হয়। তাহলে আয়তকার যদি হয়ে যায় তাহলে আয়তকারের সূত্র অনুযায়ী আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, তাহলে দৈর্ঘ্য হলো 12 গুণিত প্রস্থ হলো 8, তাহলে 12কে 8 দ্বারা গুণ করলে 8 বারাং 96, তাহলে এখানে বর্গমিটার। অর্থাৎ উত্তরটা হলো কি যে 8 বারাং 96, এখানে উত্তর লিখতে ভুল করেছি, অর্থাৎ 8 বারাং কত 96 বর্গমিটার। তাহলে এখানে আমার রচনামূলক প্রশ্ন থেকে জোড়াই কাজের মধ্যে 1 নম্বর কাজটি আমি সংক্ষিপ্ত করলাম। চলো আরও অনেক কিন্তু এই উদ্দীপক থেকে আরও অনেকগুলা প্রশ্ন আমরা নির্বাচন করেছি, সেগুলো আস্তে আস্তে একটি করে সমাধান করব। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো তাহলে এই উদ্দীপকের আলোকে চলো আমরা পরের পৃষ্ঠাতে যাই। কি কি তোমাদের জন্য রেখেছি অঙ্কতে দেখো, ভালো করে পড়ো। দেখো যে এখানে কি বলছে যে 2 নম্বরটি কাজ, যে 2 নম্বর কাজের মধ্যে এখানে দেখো ভালো করে যে দৈর্ঘ্য ও প্রস্থের গুণনীয়ক বের করো এবং মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করো। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা করবো কি যে এখান থেকে দৈর্ঘ্য কত, এই যে দেখো দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন 12 এর গুণনীয়ক হবে কি 1 গুণিত 12। ঠিক আছে, তাহলে গুণনীয়ক আমরা বলতে এভাবে আমরা গুণনীয়ক বের করব যে 12কে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখন তুমি নিজেই চিন্তা করো যে 12কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 12কে কি 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, বলবে যে হ্যাঁ 12কে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। এখন 3 দ্বারা যায় 3 4 12। আবার দেখো যে 4 দ্বারা যায়, ঘুরে কিন্তু 4 3 4 12 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন এইভাবে দেখো যে অঙ্কটা আমরা 12 এর গুণনীয়ক নির্ণয় করেছি। ঠিক এইভাবে যে 1 গুণিত 12, তারপরে 2 গুণিত 12 6, অর্থাৎ 2 দ্বারা 12কে ভাগ করলে হয় 6, তাহলে 2 গুণিত 6 সমান 12। আবার 3 দ্বারা কিন্তু 12কে ভাগ করলে হয় 4, তাহলে 3 গুণিত 4 3 4 12। তাহলে এখন আমরা শুরু করবো কি এই দিক থেকে শুরু করব এবং এই উপর দিকে আমরা উঠিয়ে দেবো। ওকে, তাহলে এখানে কি 1, তারপরে এখানে কি 2, তারপরে এখানে 3, তারপরে এই সংখ্যা 4, এই সংখ্যা হলো কত 6, আর এই সংখ্যা হলো কত 12। তাহলে বুঝতে পারলে এখানে যে 12 এর গুণনীয়কগুলো আমরা বের করতে পারলাম।
এখন দেখো কি 8-এর গুণনীয়ক বের করতে হবে। তোমাকে বলেছি কি দৈর্ঘ্য প্রস্থের গুণনীয়ক বের করা। ওকে, তাহলে 8-এর গুণনীয়ক অর্থাৎ 8 গুণিত এই 1 গুণিত 8 সমান হবে 8। আবার 2কে 2 দ্বারা 8কে ভাগ করা যায়, তাহলে 4 দুগুণী 8, অর্থাৎ 4 2 গুণিত 4 সমান 4 দুগুণী 8। তাহলে এখন এ আর যায় না, সে বন্ধ, ঠিক আছে। 3 দ্বারা যায় না, 4 দ্বারা গেলে হয়ে গেছে। অতএব এখন 1 2 আর 4 8, 8-এর গুণনীয়ক 1 2 4 8। ওকে, এখন দেখো তোমাকে যেটা বলেছে উত্তর নির্বাচন করতে, যে 12-এর গুণনীয়কগুলো কি 1 2 3 4 6 8 12। 8-এর গুণনীয়কগুলো হলো 1 2 4 8। তাহলে তোমাকে করতে বলেছে কি, যে এখানে দেখো যে দৈর্ঘ্য ও প্রস্থের গুণনীয়কগুলো বের করো এবং মৌলিক গুণনীয়ক বের করো। এখন তুমি চিন্তা করো, 1 বাদ দিয়ে, 1 কিন্তু মৌলিক গুণনীয়ক সংখ্যা না। এখন কিন্তু 2 মৌলিক গুণনীয়ক, 3 কিন্তু মৌলিক গুণনীয়ক, 4 না 6 না 8 না 12 না। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক, অর্থাৎ এই 12-এর মধ্যে পাচ্ছি কত 2, আবার 8-এর গুণনীয়কের মধ্যে পাচ্ছি 2। এই জন্য আমি তোমাকে বোঝানোর জন্য রেড করে দিয়েছি, অর্থাৎ 2 হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। উত্তরটি হচ্ছে কি 2। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে 2। এবার দেখো পরের অঙ্কটি, যে 3 নম্বরের টাস্কের মধ্যে পড়েছে কি, দেখো যে খুব সুন্দর করে দেখো, ঠিক আছে, যে দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ মনে আছে দেওয়ালের ক্ষেত্রফল কত, যে বের করেছি আমরা 96 বর্গমিটার, কিন্তু মনে আছে। তাহলে দেখো এখন দেওয়ালের, এখান থেকে আমরা এই 3 নম্বর অঙ্কটা করব, যে দেওয়ালের ক্ষেত্রফল মৌলিক উৎপাদক গাছের মাধ্যমে করেছে। মৌলিকের অঙ্ক, যে গাছের মাধ্যমে, ট্রির মাধ্যমে যে মৌলিক সংখ্যা কিভাবে আমরা উৎপাদক বের করি, যদি করে থাকো তাহলে এই অঙ্কটা খুব অনায়াসে করতে পারবা, ঠিক আছে। দেখো তাহলে প্রচুরক নির্ণয় করব, আর কি করব, যে উত্তরটা বের করতে হবে, যে মৌলিক উৎপাদকের নির্ণয় করা হলো। চলে আসো, দেখো এখান করে আমরা এখানে যে ট্রি বানিয়েছি, দেখো তোমার সুবিধার্থে, দেখো এখানে যে ট্রি বানিয়েছি আমরা সুন্দর করে। ওকে, দেখো সুন্দর করে দেখো। তাহলে এখানে আমরা কি সরি, ওকে দেখো, তাহলে এই যে গাছটির ক্ষেত্রফল হলো কত 96। ওকে, তাহলে 96-কে দেখো আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে কিন্তু ভাঙবো, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা এই 96-কে যদি আমরা ভাঙি, দেখো এখানে তাহলে 8 বারাং 96 ভেঙে ফেলেছি। তাহলে ঠিক আছে, তাহলে দুটো সংখ্যাতে আমরা ভাঙলাম, একটি হচ্ছে 8 আর একটি হলো 12। ওকে, আবার কিন্তু 8কে ভাঙো, তাহলে 8কে আমরা ভাঙতে পারি কি, দেখো এখানে 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে 4 আর 2, আবার 12কে ভাঙো, তাহলে 12কে ভাঙলে কি হয়, দেখো 3 4 12, মৌলিকভাবে ভাঙতে হবে, 6 দুগুণী 12 এভাবে না কিন্তু, ঠিক আছে। দেখো এখানে 3 4 12। ওকে, তাহলে এখন দেখো 2কে আর 3কে কিন্তু ভাঙানো যায় না, বুঝতে পারছো, ক্লিয়ার, বুঝতে পারছো। আবার এখানে দেখো 4কে ভাঙা যায়, তাহলে এখানে 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 দুগুণী 4। ওকে, 3কে ভাঙা যাবে না, 3 রেখে দিয়েছি। আবার 4কে ভাঙা যায়, তাহলে 2 দুগুণী 4। এখন ভালো করে লক্ষ্য করো তো, এখন দেখো উত্তরটা তোমাকে নির্বাচন করতে হবে। যে কি নির্বাচন করতে হবে, যে এখানে যে মৌলিক উৎপাদকের সাহায্যে, অর্থাৎ মৌলিক সংখ্যাটি 2। কি পেলাম আমরা এখানে, দেখো এই যে যতগুলো সংখ্যা আমরা পেয়েছি, ভালো করে লক্ষ্য করো, 2 বাদে কোনো সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। এখানে কিন্তু 3 আছে, কিন্তু কি, যে আমরা মৌলিক সংখ্যাটা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো কি 2। ওকে, তাহলে মৌলিক সংখ্যাটা হচ্ছে কি, যে এখানে 2 এবং 2 সংখ্যাটি প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। আবার কি বলা হয়েছে এখানকার, দেখো যে এখানে ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা যে দেওয়ালের ক্ষেত্রফল মৌলিক উৎপাদক গাছের মাধ্যমে প্রকাশ করো। আর কি করো, এখানে দেখো এখানে বলেছে যে প্রচুরক নির্ণয় করো। ওকে, তাহলে প্রচুরক নির্ণয় করবো। তাহলে প্রচুরক বলতে কি, তাহলে মৌলিক উৎপাদকগুলোর মাধ্যমে আমরা যেটি পেলাম, এই মৌলিক উৎপাদকের মধ্যে, এর মধ্যে সবচাইতে যে সংখ্যাটা বেশি রয়েছে সেই সংখ্যাটা কি তুমি এর মধ্যে বের করতে পারবে না? হ্যাঁ, তাহলে এখন তুমি আমাকে বলো যে এই সংখ্যাটির মধ্যে সর্বোচ্চ সর্বাধিক বার রয়েছে সেই সংখ্যাটা কি 2। এই যে আমরা উত্তর লিখেছি যে মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক সংখ্যাটি হচ্ছে 2 এবং 2 সংখ্যাটি রয়েছে 5 বার। অতএব প্রচুরক হচ্ছে কি 2, সরি এখানে ভুল লেখা আছে, এখানে হবে কি 2, প্রচুরক হলো কি 2। ওকে, বুঝতে পারলে? ওকে, তাহলে নেক্সট অঙ্কটি দেখো। এখন আমি তোমাকে সাজেস্ট করবো কিছু, এত মানে বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে ভিডিও, যা তোমরা দেখবে না। আমি আজকে রাত্রে তোমাদের যে করণীয়গুলা, যে কাজগুলা, তোমরা যদি মনে করো যে না আমি আমার রেজাল্ট ভালো করব, ঠিক আছে, তাহলে তোমার যে কাজগুলো, সে টিপস তোমাকে আমি দিয়েছি, যেগুলো করার দরকার সেগুলো তুমি বসে বসে করবে, আমি তোমাকে সাজেশান দিয়ে দিচ্ছি। দেখো এখানে রচনামূলক প্রশ্ন আরও আছে, যে রসুলপুর গ্রামের বাঁশিওয়ালা, গল্পটি শুনেছো, যে একটি গ্রামের নাম রসুলপুর, সেখানে একটি বাঁশিওয়ালা ছিল, সে এত
সুন্দর মধুর সুরে বাঁশি বাজাতো। একদিন সে গরু পাল নিয়ে মাঠে গিয়ে বাঁশি বাজাচ্ছিল। এমন সময় এক রাজা সেই পথ দিয়ে যাচ্ছিল। রাজা তার বাঁশির সুর শুনে সে আশ্চর্য হলো, চমকে গেল। তাকে বলল যে তুমি যদি রাজ দরবারে বাঁশি বাজিয়ে আমার প্রজারাকে খুশি করতে পারো তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে পুরস্কৃত করব। মনে আছে গল্প? ওকে, তাহলে কি যে এটা আমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে আজকে রাত্রে কিন্তু অনুশীলন করবা বসে বসে এই রচনামূলক প্রশ্নের মধ্যে রসুলপুরে এটা। ওকে, তাহলে আর একটি প্রশ্ন দেখো 4 নাম্বার। একটি লাঠির 1/8 অংশ মাটিতে, 1/4 অংশ কাদায়। পৃষ্ঠা নাম্বার কত তোমার বইয়ে? পৃষ্ঠা নাম্বার হলো 90। খুব ভালো করে করবা কিন্তু আজকে রাত্রে, ঠিক আছে? না করলে কিন্তু ফলসে পড়ে যাবা, ঠিক আছে? এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষাতে পড়বে, ঠিক আছে? তাহলে এখন 5 নাম্বার প্রশ্নটা দেখো, দলগত কাজ। অচিনপুর এক গ্রামে এক বৃদ্ধা বাস করতো। মনে আছে গল্প? সেই বৃদ্ধার কয়টি মেয়ে ছিল বলো তো? সেই বৃদ্ধার কিন্তু 3টি মেয়ে ছিল, ঠিক আছে? সে বৃদ্ধা কি করেছিল যে আমি এখান থেকে দেখো পুরো গল্পটা লিখলে তো আমার খাতা ভর্তি হয়ে যাবে, তো অঙ্ক করব কোথায়? যার জন্য আমি এখান করে ডট ডট দিয়ে পুরো গল্পটা আমি লিখিনি, শেষের লাইনটা লিখেছি এবং প্রথম লাইনটা লিখেছি। অর্থাৎ দলের সকলে মিলে এই গল্পটি কি করেছিল? নাটকীয় মাধ্যমে শ্রেণীকক্ষে উপস্থিত করেছিল এবং বিভিন্ন সমস্যার সমাধান করেছিল। ওকে, তাহলে চলো আমরা কিছুটা হলো এই সমস্যাটার সমাধান করব, ঠিক আছে? তাহলে দেখো যে সুপ্রিয় শিক্ষার্থী, যদি একটু ভিডিওটা বড় হয়ে যায়, যেহেতু সময় তো আর নেই নাকি, যেহেতু কালকের একটি দিন আছে, আজকে রাত্রে তোমাদের ভালো করে অনুশীলন করতে হবে, যার জন্য তোমরা ধৈর্য সহকারে একটু পড়ে নেবা, ঠিক আছে? আমি কিন্তু পুরোটা দিয়েছি, যেহেতু আর একটা অংশ রয়েছে, এটা পুরোটা দিলে কিন্তু একটু ভিডিওটা বড় হবে। তো প্লিজ তোমরা মনে কিছু নিবা না, ভিডিওটি একটু কষ্ট হলে পড়ে নিবা, ঠিক আছে? তোমাদেরই উপকার হবে। কালকে যখন যাবা পরীক্ষার হলে তখন বুঝতে পারবা যে এই অঙ্কগুলো আজকে করার কারণে কত তোমাদের পরীক্ষাটা সুন্দর হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর করে অঙ্কটি দেখো। তাহলে কি এখানে বলছে কি যে প্রত্যেকে কতটি করে ছাগল পাবে? গল্পটি যদি মনে থাকে তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে উত্তরগুলো আমি দেখা যায় যে বড় মেয়ে, অর্থাৎ এখানে আমরা লিখতে হবে যে রাখালের না বৃদ্ধার ছাগল ছিল কয়টি বলো তো? কয়টি ছাগল ছিল? ছাগল ছিল 19টি। এই 19টি ছাগলের কারণেতেও আমরা এই ছাগলকে আমরা কি করতে পারি? ভগ্নাংশ আকারে ভাগ করতে পারি নাই। অর্থাৎ এখানে 19টি ছিল, আর রাখাল দিল কয়টি? রাখাল দিল 1টি। ওকে, মোট হলো কয়টি? মোট হলো, এখন আমরা যোগ করে নিই, 19 আর যোগ হলো কত? 1 দিয়ে সমান রাখাল এটি নিয়ে হলো কত? 20টি। ওকে, তাহলে এখন রাখাল কি বলেছিল? রাখালের কিন্তু একটা শর্ত ছিল। রাখাল বলেছিল যে যে ভাই তোমরা কিসের এত দ্বন্দ্ব করছো? তখন রাখালকে খুলে বললো যে তাদের দ্বন্দ্বটা কোথায়, কীভাবে। তখন তারা বললো যে আচ্ছা এই ব্যাপার, তো তোমরা চিন্তা করিও না, আমি তোমাদের এই জিনিসটা সমাধান করে দিচ্ছি। আমার একটি ছাগল তোমরা নিয়ে নাও, দিয়ে তোমরা ভাগ করে নাও ছাগলটি, তারপর কিন্তু আমার ছাগলটি আমাকে ফেরত দিয়ে দিবে। তো চলো এখন দেখো কীভাবে আমরা একটি তার নিয়ে কীভাবে আমরা ভগ্নাংশটিকে ভাগ করেছিলাম। তাহলে দেখো, তাহলে এবারে বড় মেয়ে পাবে মোট ছাগলের কত অংশ? 1/2 অংশ। তো কত 1/2 অংশ? 20/1/2 অংশ। অর্থাৎ এখন যদি আমরা এই 2 দ্বারা এই 20কে কাটাই তাহলে হবে কত? 10। তাহলে 10/1 10, অর্থাৎ বড় মেয়ে কিন্তু নিয়ে নিল 10টি। ওকে, আবার বলছে কি যে মেজো মেয়ে পাবে মোট ছাগলের কত অংশ? 1/4 অংশ। তার মানে 20টি মোট ছাগল, 20/1/4 অংশ, অর্থাৎ 20 দ্বারা আমরা কাটাই, ওই 4 দ্বারা 20কে কাটাই, তাহলে কত আসবে? 4×5 = 20, অর্থাৎ 5×1 5। তাহলে এখান করে বড় মেয়ে নিল 10টি, মেজে মেয়ে নিল 5টি, তারা নিয়ে ফেললো। ওকে, তারপরে কি যে ছোট মেয়ে মোট পাবে কত? যে ছাগলের কত অংশ? যে 1/5 অংশ, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তাহলে পারে এখানে 20/1/5, তার মানে এখানে আমরা কাটাকাটি করে ফেলি। 20 দ্বারা কত আসবে? 4×5 = 20, অর্থাৎ 4টি। এখন দেখো তো, তাহলে মোট ছাগল কিন্তু বড় মেয়ে 10টি, মেজো মেয়ে 5টি, আর ছোট মেয়ে নিল 4টি। তাহলে কতই গেল ওদের? 19টি। তাহলে একটি কার ছিল? ছাগল। একটি ছিল ওই রাখাল, সে রাখালকে তার ছাগলটি ফেরত দিল, তাদের ঝামেলা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, এখন তাহলে আমরা পরবর্তী অঙ্ক যাই। এটা আমরা করলাম। পরবর্তী অঙ্কটি দেখো, এখানে খুব ভালো করে লক্ষ্য করো যে বড় মেয়ে ও মেজো মেয়ে, এটা কিন্তু পড়বে পরীক্ষাতে, তোমরা ভালো করে করবা, বুঝে নিবা, ঠিক আছে? আজকে রাত্রে খুব সুন্দর করে বসে বসে অনুশীলন করবা। ওকে,
তাহলে বড় মেয়ে ও মেজ মেয়ের অংশ যোগ করো এবং গ্রিডে প্রকাশ করো। দেখো তাহলে আমরা এখানে যোগ করেছি বড় মেয়ে ও মেজ মেয়ের অংশ পাশে 1/2 যোগ 1/4 সমান যোগ করলে হয় কত 3/4। তাহলে 1/2কে আমরা গ্রিডে প্রকাশ করেছি, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, 1 ভাগকে কালার করেছি, যোগ 1/4 অর্থাৎ 4টি অংশের মধ্যে 1টি কালার করেছি, সে দুটো ভগ্নাংশ যোগ করলে কত হয় 3/4 অর্থাৎ 4টি গ্রিডের মধ্যে 3টি করেছি। ওকে, আশা করি বুঝতে পারলে। চলো এবার আমরা কিন্তু কিছু অঙ্ক রয়েছে, সামান্য কিছু অঙ্ক রয়েছে দিয়ে ভিডিও শেষ করব। তোমরা বিরক্ত খেয়ে গেছো এতক্ষণে বুঝতে পারছি। পরের পৃষ্ঠাতে আর হালকা কিছু অঙ্ক আছে, এটি শেষ করবো, ঠিক আছে, যেহেতু সময় তো কম, বুঝতেই তো পারছো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর কয়েকটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখে নাও, তারপরে ভিডিও শেষ করে দেবো। ওকে, 3 নম্বর কাজের মধ্যে দেখো কি বলছে যে মেজ বোন ও ছোট বোনের অংশকে গুণ করো, গুণ করে গ্রিডে প্রকাশ করো। তার কারণ এই অঙ্কগুলো কি তোমরা ইতিপূর্বে করো নাই? অনেক অঙ্ক করেছো, ঠিক আছে, তোমাদের কাছে এই অঙ্কগুলো কোনো ব্যাপারই না, যেহেতু পূর্বে তো করে রেখেছো। তাহলে এখন দেখো এখানে মেজ বোনের অংশ হলো 1/5 অর্থাৎ 1/5, আর ছোট বোনের অংশ হচ্ছে কি যে তার অংশ হচ্ছে কি 1/4। ওকে, 1/4 এবং 1/5। তাহলে আমরা এখানে গাণিতিক সমাধান করতে পারি যে 1/4 গুণিত 1/5, তাকে গুণ করলে হয় কি 1/10, অর্থাৎ লবে লবে যদি আমরা গুণ করে ফেলি তাহলে 1 1 1, আবার হরে হরে যদি গুণ করি 4 5 20। ওকে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন আমরা গ্রিডে প্রকাশ করবো, এটা গাণিতিক সমাধান হলো, এটা আমরা গ্রিডে প্রকাশ করবো। ওকে, গ্রিডে প্রকাশ করার জন্য দেখো ভালো করে লক্ষ্য করো, হয়ে গেছে, আর একটু আছে, শেষ করে দেবো, বিরক্ত খেয়ে না। ওকে, তাহলে কি করবো আমরা এখানে যে এই যে 1/4, ভালো করে লক্ষ্য করো, এই 1/4 এই ভগ্নাংশটুকাকে আমরা করব কি যে উলম্ব বরাবর মার্কিং করে দেবো। অর্থাৎ দেখো এখানে করে যে এই 0 1 2 3 4 এই ভগ্নাংশের হর কত, বড় সংখ্যা কত 4, তাহলে 4টি আমাকে কি বরাবর করতে হবে, উলম্ব বরাবর, এটি আমাকে এই সারিতে নিতে হবে। অর্থাৎ সারি কয়টি, এখানে দেখো 1 2 3 4, ঠিক আছে। এই ভগ্নাংশটুকু আমরা করবো কি এখন, এটা হবে কি যে 1/5, এটি ভূমি বরাবর, অর্থাৎ এটি আমাদের কলমে করতে হবে, ঠিক আছে। দেখো এখানে 1 2 3 4 5 কলমে নিয়ে নিয়েছি। এখন এই ভগ্নাংশের 1 আবার এই ভগ্নাংশের 1, অর্থাৎ এই ভগ্নাংশ কিন্তু লম্ব বরাবর, তাহলে লম্ব বরাবর কোথায় আসবে, এই যে দেখো এখানে, বুঝতে পারছো, এখানে, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশের লবগত 1, একে খুঁজবো কোথায়, ভূমি বরাবর এখানে। ওকে, তাহলে এখন দেখো এখান করে এই পর্যন্ত এটি হচ্ছে আমাদের যে এই ভগ্নাংশের ফলাফল, অর্থাৎ একটি গ্রিড করে দিলাম। ওকে, আবার দেখো এই ভগ্নাংশের হর কত 4, তাহলে খুঁজবো কোথায়, যেহেতু এই ভগ্নাংশ কিন্তু লম্ব বরাবর, খুঁজবো কোথায়, তাহলে 1 2 3 4 এখানে আমরা মার্কিং করে দিলাম, এই 4কে আমরা মার্কিং করে দিয়েছি, বুঝতে পারছো। তাহলে এই ভগ্নাংশের হর কত আছে এখানে করে 5, তাহলে এটি কিন্তু আমাদের এই ভগ্নাংশটা ভূমি বরাবর, অর্থাৎ 5, এখানে 1 2 3 4 5। ওকে, তাহলে এই হলো 5। তাহলে এখন আমরা করবো কি, তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত আমাদের হচ্ছে কি এই মানটি, যে অর্থাৎ 1/20। তাহলে এখন দেখো গণ, তাহলে এখানে কতটি রয়েছে, আমাদের গ্রিডের সংখ্যা হবে কত 1/20, এই আমাদের গ্রিডের সংখ্যা, একটি আমাদের 20টির মধ্যে একটি আমাকে কি করতে হবে, কালার করে দিতে হবে, রং করে দিতে হবে। তখন ভালো করে লক্ষ্য করে দেখো যে মোট তোমার 20টি গ্রিড হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টির মধ্যে একটি, যেহেতু 1/20 20 অংশের মধ্যে এক অংশ আমরা রেড করে কালার করে দিচ্ছি। আশা করি খুব সহজে ক্লিয়ার বুঝতে পারলে, পেরেছো বুঝতে? ওকে, আর একটি মাত্র রয়েছে, এটি দিয়ে আমরা শেষ করে দেবো আজকের ভিডিও। অনেকক্ষণ হয়ে গেলো, তোমরা অনেক বিরক্ত হয়ে গেছো, আর আমিও তো মনে হয় তোমার ভিডিও রাখতে পারছি না, যেহেতু আর সময় নেই হাতে। তোমাদেরও তো রাত্রে অনুশীলন করতে হবে, এর জন্য আমিও কষ্ট করে তোমাদের ভিডিওগুলো করছি। ওকে, দেখো এটি কি যে বড় ও ছোট মেয়ের অংশকে গুণ করো, গুণ করার পর তাকে সংখ্যা রেখায় প্রকাশ করো, বুঝতে পারছো? এখন তাহলে তার বড় মেয়ের অংশ কত 1/4, ছোট মেয়ের অংশ কত 1/5। তাহলে এখন আমরা করব কি, এই অংশের দেখো 4 যে রয়েছে, এই অংশের 4, এটি করব কি আমাদের, এটি লাফের অংশ, আর এই যে 5 রয়েছে, এই 5টা হবে কি যে প্রত্যেকটা লাফের অংশ। অর্থাৎ আমরা যদি অঙ্ক করতে পারি যে 1 লাফে, এভাবে যদি অঙ্কটা করি গাণিতিকভাবে, 1 লাফে যায় বা অতিক্রম করে কয় অংশ, 4 অংশ। 1 লাফ দিল, 4 অংশ অতিক্রম করলো। তাহলে এখন কত লাফ দেখতে পাচ্ছি, এই যে 5,
তাহলে এখন 5 লাফ দিবে, তাহলে 5 লাফ দেওয়ার পরে কত অংশ অতিক্রম করতে হবে? তার মানে 4 গুণিত 5 সমান 4 5-এ 20টি অংশ। এই যে দেখো আমাদের 20টি অংশ টোটাল করেছি। এখান থেকে দেখো 1 2 করতে করতে গণও এখানে গণলেই বুঝতে পারবা এটি 20টি অংশ মোট অংশ দেখাচ্ছে আমাদের গ্রিডে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখান থেকে এই যে একটা লাফ দিচ্ছে, তার মানে কি যে 1 লাফে যায় 4 অংশ। গণো 1 2 3 4 অংশ, একটা লাফে যায় 4 অংশ। এই যে এখানে লিখছি 1 লাফে যায় 4 অংশ, আবার দ্বিতীয় লাফে যায় আর 4 অংশ, তার মানে 8 অংশ। এই যে দেখো 8 অংশ। আবার তৃতীয় লাফ 3টি লাফ দিলে আর 4 অংশ, তার মানে 12 অংশ। আবার আরেকটি লাফ চতুর্থ লাফ দিলে তার 4 অংশ, মানে এখানে 3 4-এ 12 অংশ, ঠিক আছে? আবার দেখো এখানে না সরি এই 4 4-এ 16 অংশ। আবার পঞ্চম লাফ দিবে তখন আর 4টি অংশ, তার মানে 4 5-এ 20 অংশ। তাহলে এখানে 5টি লাফে মোট অতিক্রম করছে 20 অংশ। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো আজকে তোমাদের এই ভিডিও? যদি সত্যিকার অর্থে তোমরা বলবা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কি লাইক করা যায় না? অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে। তার কারণ তোমাদের সত্যি কথা তুলে ধরি, একটা ভিডিও বানানোর পিছনে ভিডিও বানিয়ে, ভিডিওটিকে থাম্বনেল বানিয়ে, ভিডিওটিকে এডিট করে, ভিডিওটিকে ইউটিউবে আপলোড দিয়ে সর্বোচ্চ কিন্তু 3 থেকে 4 ঘন্টা লাগে। তাহলে এখন তুমি চিন্তা করো যে একটা ভিডিওর পিছনে কতখানি শ্রম দিতে হয়। আর তোমার একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করার সময় লাগবে কত? সর্বোচ্চ 30 সেকেন্ড। তাহলে তোমার এই 30 সেকেন্ডের মূল্যটা অবশ্যই 4 ঘন্টার মূল্যটাকে অবশ্যই দিবা। চ্যানেলটি লাইক করবা, শেয়ার করবা এবং কমেন্ট করবা, তোমার মতামত জানাবা। আর পরিশেষে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পরবর্তী যে দুর্দান্ত ভিডিও পাওয়ার মন হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবা, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যদি কিঞ্চিত পরিমাণ উপকার হয় এই ভিডিওটি দেখে, তাহলে আমি যে এত পরিশ্রম দিচ্ছি তোমাদের জন্য, তাহলে আমি মনে করবো যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। তোমরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা। তার কারণ তুমি উপকৃত হলে তুমি চাও যে আরেকজন উপকৃত হোক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত ছিল তোমাদের ক্লাস। পরবর্তী মানে যেটা তোমাদের তথ্য দিই যে কালকে যেহেতু 9 তারিখ, তোমরা অপেক্ষা করবা। রাত মোটামুটি 8টার দিকে তোমাদের অরিজিনাল যেটা ফাইনাল কোশ্চেন, সেটা আমি তোমাদের আমার এই চ্যানেল থেকে আমি মানে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। তোমাদের আস্তে আস্তে চুপি চুপি বললাম, ঠিক আছে? তার কারণ মিডিয়ার যুক্ত, এই জন্য তোমাদের আসতে বললাম। ঠিক 8টার দিকে তোমরা অপেক্ষা করবা, আমার এই চ্যানেল থেকে তোমরা অরিজিনাল কোশ্চেন পেয়ে যাবা। কিন্তু এই যে কোশ্চেনগুলো কী করবা, এগুলো অনুশীলন করবা। আজ আর ভিডিও বাড়াচ্ছি না, কথা বেশি বলছি না। তো যাই হোক, অনেক ভুলভ্রান্তি হলে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। পরিশেষে তোমাদের পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিওকে। আল্লাহ হাফেজ।